তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটাকে ডিটেল অ্যানালাইসিস করব এবং বোঝার চেষ্টা করব যে কোম্পানিটা লিস্টিং হওয়ার পর থেকে কেন কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আসছে। ব্যাক টু ব্যাক 2-3 দিন ধরে কোম্পানিটা লোয়ার সার্কিট হিট করছে। এত ভালো কোম্পানি হওয়া সত্ত্বেও, কোম্পানি এত বড় পেডিগ্রি প্রমোটার পেডিগ্রি হওয়া সত্ত্বেও কেন কোম্পানিটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আসছে এবং এটা একটা অপরচুনিটি হিসেবে নেওয়া যায় কিনা, অথবা এটাকে কিভাবে দেখা যেতে পারে, ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যেতে পারে কিনা, অথবা যাদের কাছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ছিল, যারা তার বিনিময়ে একটা করে রিলায়েন্স জিও ফিনান্সিয়াল সার্ভিস শেয়ারটি পেয়েছে, তাদের এখন কি করা উচিত? এটাকে হোল্ড করা উচিত, নাকি এটাকে সেল করে দেওয়া উচিত, নাকি আরো বাইং করে অ্যাকুমুলেট করা উচিত, মানে অ্যাভারেজ করা উচিত? প্রত্যেকটা পয়েন্ট ডিটেল অ্যানালাইসিস করে খুব শর্টের ভিডিওতে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আমাদের বুঝতে হবে, আমি আগে কোম্পানির ফান্ডামেন্টালের বেসিক পয়েন্টস বিজনেস আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যেখানে জিও ফিনান্সিয়াল সার্ভিস যেটা মার্কেটে লিস্ট হয়েছে, এই কোম্পানির এখনো পারফেক্ট কোনো স্ট্র্যাটেজি নেই যে কিভাবে কোম্পানি বিজনেস রান করবে, ফিউচারের টার্গেট কোম্পানির কি আছে, এরকম কোনো প্রেজেন্টেশন কোম্পানি এখনো ইনভেস্টরদের কাছে দিয়ে উঠতে পারেনি। যে কারণে কোম্পানির বিজনেস এখনো আমাদের কাছে ডাউটফুল রয়েছে যে কোম্পানি কোন সেগমেন্টে এন্ট্রি নেবে এবং কিভাবে কোম্পানি তাদের ফিনান্সিয়াল সার্ভিস মানে এই এনবিএফসি কোম্পানিটাকে রান করবে। যে কারণে কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল নেই এবং কোম্পানিটা ব্যাক টু ব্যাক, এই যে এত ভালো প্রমোটার পেডিগ্রি হওয়া সত্ত্বেও কেন কোম্পানিটা ব্যাক টু ব্যাক ডাউন ট্রেন্ডে এসছে, লাস্ট 2-3টে ট্রেডিং সেশনে কেন 17%-এর কাছাকাছি ডাউনে এসছে, এই পয়েন্টসটা যদি আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে কোম্পানিটা ছিল সেটা ইন্ডেক্সের টপ কোম্পানি ছিল এবং সেখান থেকে যখন ডিমার্জার করা হলো রিলায়েন্স জিওকে, তখন জিও কি হল, মানে জিও ফিনান্সিয়াল সার্ভিসকে, তখন কি হলো, এটা ইন্ডেক্সের বাইরে বেরিয়ে গেল। সুতরাং যেই কোম্পানিগুলো টোটাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে হোল্ড করছিল, যেমন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডগুলো, যারা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড ছিল, সেখান থেকে কিন্তু তাদের এক্সপোজারকে তাদের কম করতে হবে। যেখানে জিও যে মানে ফিনান্সিয়াল সার্ভিসটা মার্কেটে লিস্ট হলো, সেটাকে কিন্তু কমাতে হবে, কারণ এটা ইন্ডেক্সের কোম্পানি নয় এবং আপনি যখন ইন্ডেক্সকে ম্যানেজ করছেন তখন ইন্ডেক্সের কোম্পানি ওর মধ্যে আপনাকে রাখতে হবে। যে কারণে মিউচুয়াল ফান্ড হাউস কন্টিনিউয়াসলি সেলিং করছে যাদের কাছে জিও ফিনান্সিয়াল সার্ভিসটা গেছিল। যে কারণে ব্যাক টু ব্যাক আমরা দেখতে পাচ্ছি যে 2-3টে ট্রেডিং সেশন ধরে কোম্পানি ডাউন ট্রেন্ডে আসছে। তবে এখানে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট হিসেবে নেওয়া উচিত নয় বলে আমি মনে করি। এই কোম্পানিটাকে যদি আপনি লং টার্ম হোল্ড করতে পারেন তাহলে ডেফিনেটলি এটা একটা বাইং অপরচুনিটি হতে পারে। যখন মিউচুয়াল ফান্ড হাউস এখানে সেলিং বন্ধ করে দেবে, তারপর শেয়ার প্রাইস আবার আস্তে আস্তে উপরে যাওয়ার অপরচুনিটি রয়েছে। যেখানে কোম্পানি অনেক বড় বড় ফান্ড ম্যানেজারদের হায়ার করেছে এবং কোম্পানির বিজনেস মডেল, আমি মনে করছি, আমার এক্সপেকটেশন বলছে যে কোম্পানির প্রমোটার পেডিগ্রি এত ভালো, তারা বিজনেস করতে জানে, আম্বানি জানে যে কিভাবে বিজনেস করতে হয়। সুতরাং এটা আমার জন্য একটা অপরচুনিটি হতে পারে। তবে এবার যদি আমরা কোম্পানির বিজনেস মডেল অনুযায়ী, অবশ্যই এটা একটা অপরচুনিটি হিসেবে দেখা যেতে পারে। কিন্তু যদি ভ্যালুয়েশন হিসেবে দেখেন তাহলে আমি মনে করছি এখানে একটা হায়ার ভ্যালুয়েশনে কোম্পানি মার্কেটে লিস্ট করিয়েছে। কারণ এনবিএফসি কোম্পানি অথবা ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে প্রাইস টু বুক ভ্যালু খুব একটা ম্যাটার করে, এটা খুব ইম্পর্টেন্ট রেশিও। যদি আমরা কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু রেশিও দেখি, প্রাইস টু বুক রেশিও, তাহলে আমার মনে হচ্ছে কোম্পানিটা অনেক হাই ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট করেছে। এই প্রাইসে যদি আপনার লং টার্ম ভিউ না থাকে তাহলে কিন্তু এই কোম্পানিটাকে অ্যাকুমুলেট করা যায় না বলে আমি মনে করি। তবে যদি আপনার লং টার্ম ভিউ থাকে তাহলে অবশ্যই আমি মনে করি কিছুটা এক্সপোজার এখানে অবশ্যই নেওয়া যেতে পারে। চলুন কোম্পানির ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালি বেসিক কিছু পয়েন্টস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন আমার মনে হচ্ছে যে কোম্পানিটা কিছুটা হাই প্রাইসে লিস্ট করিয়েছে। চলুন সেটা বোঝানোর জন্য আমি আপনার স্ক্রিনারে নিয়ে যাব এবং খুব শর্টে সিম্পল কিছু পয়েন্টস আপনার সামনে বোঝানোর চেষ্টা করব, যেটা যে কোনো ব্যাংকিং কোম্পানি অথবা এনবিএফসি কোম্পানি অ্যানালাইসিস করার সময় অবশ্যই আপনার জানা উচিত। তো আমি স্ক্রিনারে জিও ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড ওপেন করে নিয়েছি। যদি কোম্পানির শেয়ার প্রাইস দেখেন তাহলে যেটা লিস্ট করিয়েছিল 280-র কাছাকাছি, সেখান থেকে কোম্পানি 216-তে ট্রেড করছে। অবশ্যই এটা একটা ভ্যালু বাইং অপরচুনিটি, কিন্তু ভ্যালুয়েশন হিসেবে যদি আপনি দেখেন তাহলে আমি মনে করছি একটু হাই ভ্যালুয়েশন। কেন, সেই পয়েন্টস আমি আপনাকে ডিসকাস করার চেষ্টা করব। যেহেতু কোম্পানি, দেখুন এখানে পি রেশিও কত আছে, 5456। কেন এত হাই পি রেশিও দেখাচ্ছে? যেহেতু কোম্পানির বিজনেস এখনো ক্লিয়ার নেই, কোম্পানির বিজনেসে এখনো প্রফিট সেরকম নেই, সে কারণে দেখতে পাচ্ছেন কোম্পানির ভ্যালুয়েশন দেখে মনে হচ্ছে অনেক হাই, কিন্তু অবশ্যই কোম্পানির ভ্যালুয়েশন সত্যি সত্যি কিছুটা হাই। তো যদি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তাহলে অলরেডি লিস্ট করানোর পরে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি হিসেবে লিস্ট হয়েছে, যার টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 1,37,167 কোটি টাকা। যে কোম্পানির বিজনেস মডেলই এখন ক্লিয়ার নেই। এবার যদি প্রোমোটার স্টেক দেখেন তাহলে 46% প্রোমোটার স্টেক আপনি ধরতে পারেন। চলুন এবার ভ্যালুয়েশন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনাদের ব্যালেন্স শিটের উপর নিয়ে যাচ্ছি। আমরা প্রাইস টু বুক রেশিও ক্যালকুলেট করার চেষ্টা করব। তো যদি আমরা কোম্পানির প্রাইস টু বুক রেশিও দেখি তাহলে কিভাবে ক্যালকুলেট করতে হয়, কোম্পানির শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে 24,000 কোটি টাকা এখানে কোম্পানির
রিজার্ভ রয়েছে। তো এই 24,000 কোটি টাকাটা দিয়ে, এই 24,000 কোটি টাকাটা হচ্ছে টোটাল কোম্পানির বুক ভ্যালু। তো টোটাল বুক ভ্যালু দিয়ে যদি আমরা মার্কেট ক্যাপিটালাইজেশনকে ভাগ করি, মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে টোটাল কোম্পানির প্রাইস, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কোম্পানির প্রাইস টু বুক রেশিও পেয়ে যাব। তাহলে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কত আছে? 1,37,167। তো 1,37,000 দিয়ে যদি আমি 24কে ভাগ করি তাহলে কত আসছে? 5.7। অলমোস্ট আপনি ধরতে পারেন যে কোম্পানি যেই ভ্যালুয়েশনে ডিসকাউন্টে আসার পরে, মানে এতটা ডিসকাউন্টে আসার পরেও কোম্পানি যেই ভ্যালুয়েশনে রয়েছে সেই হিসেবে কোম্পানি অলমোস্ট 5.7 প্রাইস টু বুক রেশিওতে ট্রেড করছে। তো 5.7 প্রাইস টু বুক রেশিও যে কোনো এনবিএফসি অথবা ব্যাংকিং কোম্পানির জন্য অনেক হাই ভ্যালুয়েশন হিসাব হয়ে থাকে, যে কারণে আমি মনে করছি প্রাইস টু বুক রেশিও হিসেবে কোম্পানি অনেক হাই ভ্যালুয়েশনে লিস্ট করেছে। সুতরাং যদি লং টার্ম টাইম হরাইজন না থাকে তাহলে অবশ্যই এখানে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। তবে যদি লং টার্ম টাইম পিরিয়ডে দেখা যায় তাহলে অবশ্যই আমার মনে হয় যে কোম্পানি কিছু তো একটা করবে, যে কারণে অবশ্যই প্রাইস অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করা যাবে। তবে যখন এই লোয়ার সার্কিটগুলো শেষ হবে, বন্ধ হবে, তখনই এখানে এন্ট্রি নেওয়া উচিত বলে আমি মনে করি। তো আমি আশা করছি রিলায়েন্স জিও, যে জিও ফিনান্সিয়াল সার্ভিসকে মার্কেটে লিস্ট করেছে, সেটা প্রাইস টু বুক ভ্যালু অনুযায়ী এনবিএফসি কোম্পানি হিসেবে যদি আপনি হিসাব করেন অথবা ব্যাংকিং রিলেটেড কোম্পানি যদি দেখেন তাহলে অনেক হাই ভ্যালুয়েশন লিস্ট করেছে বলে আমি মনে করছি। আজকের মতো এই অবধি। যদি এই কোম্পানির রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কিছু জানার থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টের আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।